সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি রহমান ইসলাম। আমার সাথে আছেন ক্রীড়া বিষয়ক সাংবাদিক গাজী সাখোয়াত। মুস্তাফিজকে নিয়ে যেন আলোচনা কমছেই না। আইপিএল থেকে বাদ দেওয়ার পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আবারও ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি কথোপকথন হয়েছে, যেখানে কিনা আইপিএল এ আবারও মুস্তাফিজকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে কথা বলা হয়েছে। ভাই, এই বিষয়ে আপনি কতটুকু সমর্থন বা আপনি এতটুকু কতটা সত্যতা রয়েছে এই কথাটাতে? আহ, আমরা কিন্তু আগে থেকে জানি মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়েছেন। এখন এই বাদ পড়ার পরবর্তী প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন ছিল। আমরা একটা জানতে পেরেছিলাম গণমাধ্যমে যে ব্যাপারটা এমন ঘটেছিল, যখন বাংলাদেশের কঠোর অবস্থান ছিল তখন বিসিসিআই মানে ভারতীয় ক্রিকেট বোর্ড চেয়েছিল মুস্তাফিজুর রহমানকে আবার আইপিএল এ নেওয়ার জন্য, কিন্তু ততক্ষণে ব্যাপারটা গভর্নমেন্ট পর্যন্ত চলে গেছে। তো যখন হচ্ছে সরকারের পক্ষ থেকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল যখন বলেছিলেন যে আমরা ভারতে খেলতে যাব না, তো এই ব্যাপারটাই নাকি মীমাংসা করার জন্য বিসিসিআই চেয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা যখন জানতে পারলাম এরকম আসলে কোনো ঘটনা ঘটেইনি। বিসিবি থেকে হচ্ছে আজকে বিসিবির পরিচালক বুলবুল আহমেদ তিনিও কিন্তু বলেছেন যে না, আমাদের সাথে বিসিসিআই কোনো রকম কন্ট্যাক্ট করেনি, এবং বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও বলেছেন যে না, এর কোনো সত্যতা নেই। তারপরে বিসিবি নিজামুদ্দিনও বলেছেন যে এই বিষয়ে কোনো সত্যতা নেই। এখন বিষয় হচ্ছে, যখন কোনো একটা রিউমার হয়, সেই রিউমারটাকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনায় চলে আসে, সেখানে কিছু সত্যি ঘটনা থাকে, কিছু মিথ্যা ঘটনা থাকে। তো আসলে যারাই নিউজ প্রচার করে, তো সেক্ষেত্রে সত্য নির্ভর প্লাস হচ্ছে বিষয় ভিত্তিক নিউজটা আসলে প্রচার করা উচিত। মানুষকে এভাবে ধোকা দিয়ে কিছু ভিউ কামানোর জন্য এভাবে মানুষকে ভুল পথে পরিচালনা করা আসলে ঠিক না। কারণ আপনি দেখেন যে এই বিষয়টা কিন্তু বিসিবি পর্যন্ত গড়েছে, যেহেতু তাদের কাছে পর্যন্ত প্রশ্ন করো, তার মানে বিষয়টা কিন্তু ঘটেছিল বা এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু যখন বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে এর কোনো সত্যতাই নেই, তখন আসলে আপনি কি বলবেন? অর্থাৎ এখানে একটি ঘটনাকে অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে, এরকম একটি রাইট, বিষয় রাইট, আমরা দেখতে হ্যাঁ, পাচ্ছি। এই অর্থাৎ বিষয়টা মুস্তাফিজকে আবারও আইপিএল এ ফিরিয়ে নেওয়ার মতো কোনো সত্যতা এখানে নেই। রাইট। আর যেহেতু মুস্তাফিজকে নিয়ে আলোচনা করছিলাম, এই মুস্তাফিজ কেলেঙ্কারি অথবা মুস্তাফিজ কাণ্ডের পরবর্তী সময়ে কিন্তু বিসিবি ঘোষণা করেছিলেন যে তারা আসন্ন যে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটি খেলতে কিন্তু তারা যাবেন না ভারতে, যেহেতু এবারের ওয়ার্ল্ড কাপটি পরিচালনা করছেন ভারত এবং শ্রীলঙ্কা। আহ, আদৌ কি এটি সম্ভব, অথবা মানে কতটুকু সম্ভাবনা রয়েছে ভারতের না যাওয়ার বাংলাদেশের, এই বিষয়টি কতটুকু একটু দেখতেছেন? আগে যখন আমরা গুজব নিয়ে কথা বলছিলাম, সেম টাইপের আরেকটা গুজব এখানে কিন্তু আসছে যে সে থেকে নাকি জানানো হয়েছিল যে বাংলাদেশকে ভারতে খেলতে হবে, এবং আইসিসিও নাকি সেটা বলেছে। কিন্তু বিসিবির প্রেস রিলিজ বা বিসিবির পক্ষ থেকে কিন্তু আসলে এরকম কিছু জানানো হয় নাই যে বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ না খেলে তাহলে তাদেরকে পয়েন্ট ছেড়ে দিতে হবে। এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা গত কয়েকদিন ধরে মিডিয়া পাড়ায় খুব একটা গুঞ্জন শুনতে পেয়েছিলাম, কিন্তু বাট আদৌ এই বিষয়টাও হয়নি। তো সেখানে এখন বাংলাদেশ কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমরা বিসিসি এর সাথে কোনো কথা বলতে চাই না, আমরা আইসিসির সাথে কথা বলবো। এখন সমস্যার জায়গাটা হচ্ছে আইসিসি প্রধানে কিন্তু সে ভারতের জয় শাহ, তিনিও কিন্তু বাংলাদেশকে সম্ভবত সামনে একটা চাপ দিতে পারেন যে আপনাদেরকে হয়তো ভারতেই খেলতে হবে। তো এই বিষয়টাও এখন দোলা চলে আছে বিসিবি পক্ষ থেকে বা বিসিসিআই থেকে বা আইসিসি থেকে। এখন পর্যন্ত ওইরকম কোনো তথ্য দেওয়া হয়নি। তবে এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ সরকার থেকে কিন্তু বলা হয়েছে যে আমরা ভারতে খেলতে যাব না। না মানে হচ্ছে তার এমন ভাবে অটল, যদি পয়েন্ট কেটেও নেওয়া হয় সেক্ষেত্রে তারা খেলতে যাবে না। আসিফ আকবর বিসিবি পরিচালক, জনপ্রিয় সঙ্গীত শিল্পী যিনি, তিনি কিন্তু এই কথাটা নিশ্চয়তা দিয়েছেন যে ভারতের সাথে আমরা সমানে সমানে লড়াই করবো, যেহেতু আমরা 24-এর আন্দোলনটাকে ধারণ করি, সেক্ষেত্রে ভারতের সাথে মাথা নুইয়ে বা দেশের আত্মসম্মান আঘাত হেন আমরা ভারতে খেলতে যাব না। আপনি ব্যক্তিগতভাবে ভাই, আপনি ব্যক্তিগতভাবে কতটুকু নির্ভরশীল, বা আপনি কি বিশ্বাস করেন যে আমাদের বিসিসি যেই কথাটি বলেছেন বা সরকার থেকে যে কথাটি বলা হয়েছে যে আমরা ভারতে খেলতে যাব না, এটি কি হবে? আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন? হ্যাঁ, যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ভারতে খেলতে যাব না, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এবার টি-20 বিশ্বকাপটা ভারতে খেলতে না যাওয়ার সম্ভাবনা অলমোস্ট 95%। যদি আমরা এবার ভারতে বিশ্বকাপে না খেলতে যাই, তাহলে কি আমাদের দেশের যেই ক্রিকেট ক্রীড়াঙ্গনটি রয়েছে এখানে কি কোনো প্রকার ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো, কোনো প্রকার প্রভাব আমরা দেখতে পারবো? একটা ভালো প্রশ্ন করেছেন যে ইমপ্যাক্ট বলতে একটা বা দুইটা না, অনেকগুলো জায়গাতে ইমপ্যাক্ট হবে। আহ, যেমন ধরেন যে টিভি সম্প্রচারকের প্রতিষ্ঠানটা এই নিউজ গুলা কাভার করতো, তাদের একটা প্রবলেম হবে। তাদের হাইলাইটস থেকে তারা একটা ইনকাম করতে পারতো, সেটাও কমবে। এবং দেখবেন যে টি-20 বিশ্বকাপের আয়োজন বা এটা নিয়ে হচ্ছে টিভি সম্প্রচারক যারা আছে তারা ছাড়াও যত ধরনের প্রতিষ্ঠান আছে, মানে যারা হচ্ছে অ্যাড পরিচালনা করে, মানে বিজ্ঞাপন যারা পরিচালনা করে, তারাও কিন্তু এইটার উপরে খুব বেশি নির্ভরশীল। এখন দেখেন যে এই গ্রাফটা কিন্তু কমে যাবে যখন হচ্ছে তারা বিজ্ঞাপন দিতে না পারবে, তাদের সেলস কমে যাবে, এবং এই সেলসের উপরে কিন্তু হাজার হাজার মানুষ নির্ভর করে। তো সেক্ষেত্রে
এই বিষয়টা বাংলাদেশের জন্য খুবই সংকটের একটা অবস্থা তৈরি হতে পারে। এবং আপনি জানেন যে বিগ থ্রি যাদেরকে বলা হয় তাদের মধ্যে কিন্তু ভারত ক্রিকেট বোর্ড, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড প্লাস হচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আছে। তো সেক্ষেত্রে যখন ভারত এরকম একটা ডিসিশন নেবে, ভারতের সাথে টক্কর দেওয়া বাংলাদেশের জন্য খুব কঠিন, এবং সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটটাই নাই হয়ে যেতে পারে। আপনি যদি ইন্টারিয়র গভর্নমেন্টের কথা বলেন, সরকারের পক্ষ থেকে হয়তো জনগণের পক্ষ থেকে তারা যেটা বলতেছে যে ওকে ফাইন, যে আমরা ভারতে খেলতে যাব না, কিন্তু আজকে থেকে ধরেন 1 বছর পরে এই ক্রিকেট বোর্ডটা কিন্তু নাও থাকতে পারে। তারপরে হচ্ছে আজকে যারা কথা বলতেছে তারা নাও থাকতে পারে, কিন্তু ক্রিকেটটা কিন্তু বাংলাদেশে থাকবে। অবশ্যই থাকবে। তো এখানে ইগোর কোনো বিষয় যাতে সামনে না আসে, এবং ভারতের সাথে যে প্রেক্ষাপটটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে কোনো কারণে যদি ওরা আলোচনা করে একটা ডিসিশন নেয় যেটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য ভালো হয়, সেই বিষয়টা নেওয়া উচিত। এবং পার্সোনালি এখন আমি যে জায়গা থেকে বলি যে বাংলাদেশের উচিত একটা নেগোসিয়েশনে যাওয়া যাতে খেলাটা হয়। আর যেহেতু ভাই আইপিএল এবং টি-টোয়েন্টি নিয়ে কথা বলছিলাম, তাহলে আমাদের দেশের ঘরোয়া লিগ বিপিএল নিয়ে একটু কথা বলতে হয়। বিপিএল এর ভাই নোয়াখালীর মধ্যে একটি ভালো টিম, যেখানে কিন্তু আমাদের সৌম্য সরকার সহ এবং আরো ভালো ভালো প্লেয়াররা রয়েছে। তাও ভাই তারা কিন্তু পরপর 6টি ম্যাচ হেরে গিয়েছে ভাই। তাদের এই হেক্সা হারটাকে সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন বা আপনার মতবাদটা কি? নোয়াখালী কিন্তু আপনি জানেন যে এবার প্রথমেই তারা বিপিএল ইনক্লুড হয়েছেন, এবং তারা যথারীতি তাদের দিক থেকে যথেষ্ট পরিমাণ প্রচার প্রচারণা করেই কিন্তু হচ্ছে তারা বিপিএলটা শুরু করেছিলেন। এবং আপনি জানেন যে নাটক অভিনেতা পলাশকেও কিন্তু হচ্ছে তারা জয়েন করিয়েছিল যে তাদের প্রচার এবং প্রচারণা। তো সেক্ষেত্রে বিপিএল টিমটা নিয়ে একটা আশাবাদী আমরা শুরুতে ছিলাম। শুরু থেকে যে সৌম্য সরকারের কথা বলেন, তাকে প্রথম 2-3টা ম্যাচে পাইনি, এবং যখন হচ্ছে সৌম্য সরকার আসলো তখন 2টা ম্যাচ খারাপ খেলার পরে আজকে কিন্তু তিনি যথেষ্ট ভালো খেলেছেন, এবং 43 বলে 59 রানের একটা ইনিংস খেলেছেন 133 স্ট্রাইক রেটে। কিন্তু টিপিক্যাল সৌম্য সরকার বলতে আমরা যাকে চিনি, যে 25 বলে বা 30 বলে 50 করার মতো যে ইনিংস, সেটা ছিল না। এবং হচ্ছে তাদের যে ওপেনার সাদাত হোসেন দীপু, তিনি 28 বলে খেলে মাত্র 30 রান করেছেন। এবং মোহাম্মদ নবীর ইনিংসটা যদি কথা আমরা বলি, মোহাম্মদ নবী হিসেবে ভালো খেলতে পারেন, 26 বল খেলে মাত্র 35 রান করেছেন, এবং তার 151 রানের একটা মাঝারি সংগ্রহ করেছে, এবং যেটা রাজশাহী ওয়ারিয়র্স খুব সহজে মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে বল করে 35 বলে 60 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছে, এবং সেই ইনিংসে আসলে নোয়াখালী হেরে গেছে। এবং নোয়াখালীতে ভালো প্লেয়ার আছে, কিন্তু তারা একসাথে ক্লিক করতে পারতেছে না। এখন যখন কোনো একটা টিম বন্ডিংটা ঠিক মতো না থাকবে এবং টিমটা ঠিকভাবে পরিচালিত না হবে, তখন সেখানে আসলে জয়ের ব্যাপারটা খুব দূরে চলে যায়। কারণ আহ, একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে সব ডিপার্টমেন্টই ভালো করতে হবে। ক্রিকেটে হচ্ছে আপনার ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, এরপরে হচ্ছে যদি পাশাপাশি হচ্ছে আমরা বোলিং এর কথাও বলি, যদি আপনার 3টা ডিপার্টমেন্ট একসাথে ক্লিক না করে, তখন কিন্তু আপনার ম্যাচ জিততে পারবেন না, এবং নোয়াখালীর ক্ষেত্রে সেটাই হচ্ছে। একটি ভাই একটু আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম যে বিপিএল এর কথা যখনই আসে ভাই, তখন কিন্তু ম্যাচ ফিক্সিং সম্পর্কিত একটি কথা তুলে আসে। এবারে বিপিএল সম্পর্কে ভাই কোনো ম্যাচ ফিক্সিং বা এরকম ফিক্সিং এর কোনো বিষয় কি আমরা লক্ষ্য করতে পারছি বা হয়েছে কিনা আপনি কি মনে করছেন, এরকম কোনো কিছু হবে? ফিক্সিং এর বিষয়টা কি, এটা একদম আপনাকে শুরু থেকে যদি হচ্ছে আমি বলতে চাই যে কিছু কিছু ব্যাপার ঘটতেছে। যে ব্যাপারগুলা দেখলাম যে মোহাম্মদ নবী যখন একটা বল করছিল, সেই বলটা খুব স্লো ছিল, এবং সেই বলটা যখন ব্যাটসম্যান বাউন্ডারি মারলো, ফিল্ডার যাওয়াটাও বা ছুটে যাওয়াটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে। কিন্তু এটা হইতেই পারে যে হয়তো ফিল্ডার মনে করতে পারে যে বলটা আমি ধরতে যাব, হয়তো আমি ধরতে পারবো না, তাই হয়তো আলসেমি করে সে দৌড় দেয়নি, বা মোহাম্মদ নবী হয়তো আউট অফ দা বক্স কোনো একটা কিছু করতে চেয়েছিল বা যেটা হয় নাই। কিন্তু যখন হচ্ছে ফিক্সিং এর ব্যাপারটা পুরোপুরি প্রমাণ না নিয়ে বলা যায় না। কারণ কারণ হচ্ছে কি, যে ধরনের একজন ফিক্সিং করে নাই তাকে কিন্তু আমরা দোষারোপ করতে পারি না। তো সেক্ষেত্রে আহ, যদি হচ্ছে এটা প্রপার বিশ্লেষণ করা হয়, যে ম্যাচগুলা ম্যাচ বাই ম্যাচ যদি আপডেট নেওয়ার চিন্তা করা হয়, যদি আসলে সমস্যা সেভাবে মনে হয় যে কার লাভ বেশি হচ্ছে কার লস বেশি হচ্ছে, এই বিষয়টা যদি ভবিষ্যতে খেয়াল করে, তাহলে সেটা কমায় নিয়ে আসা সম্ভব। ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য। সবুজ মাঠের আয়োজন ছিল আজ এই পর্যন্তই।